কত যে নিপীড়ন, কত যে নির্যাতন, কত হত্যা, কত মৃত্যু, কত নিরুদ্দেশ হয়ে যাওয়ার কাহিনী, এটা তো মহাকাব্যের কাহিনী অতিক্রম করে যাবে। এই নিষ্ঠুরতা কিভাবে আমরা বর্ণনা করব? আমরা এ প্রসঙ্গে আর এই মুহূর্তে নাই, কিন্তু আমরা শুধু একটু বলবো, যে সমস্ত দেশ, যে সমস্ত বলবো না, একটি দেশ তাকে আশ্রয় দিয়েছে, সে দেশটি গণতান্ত্রিক দেশ, নিঃসন্দেহে, এটা অস্বীকার করা যায়। কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার গুরুকীর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু এরই মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করেছে বাংলাদেশের কি অবস্থা। একটা লোক বলেনি, একটা লোক বলেনি যে বাংলাদেশে কোন খারাপ অবস্থা। এমনকি হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলে। কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে এই অপপ্রচার কেন? আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে, তাকে আশ্রয় দেন কি করে, তার গুণ কীর্তন করেন কি করে? যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিহ্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে, ক্রসফায়ার, নিপীড়ন, নির্যাতন একের পর এক, তাহলে আপনারা তাকেই সমর্থন দিচ্ছে। তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার একটা চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ ভারতের যে নীতি সেটি বাস্তবায়িত হবে শেখ হাসিনা। তা না হলে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যদি বিশ্বাস করতেন এবং এখানকার মানুষের নিজেদের অধিকার এবং তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই অধিকার যদি আপনারা স্বীকৃতি দিতেন, তাহলে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না। শেখ হাসিনাকে রক্ষা করার এই নীতি আপনারা অবলম্বন, এবং আপনাদের মিডিয়া এবং সেখানকার কিছু রাজনৈতিক দল তার স্বরে চিৎকার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। অথচ পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশ তারা কিন্তু বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটি কথাই তারা বলছে এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটি তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আমরা প্রতিদিনই আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যে ধরনের আমরা শুভেচ্ছা পাচ্ছি বা যে ধরনের আমরা স্বীকৃতি পাচ্ছি, শুধুমাত্র একটি দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশও শেখ হাসিনার পালিয়ে যাওয়া মধ্যে দিয়ে যে পরিবর্তন, এই পরিবর্তনকে প্রত্যেকেই স্বীকৃতি। সুতরাং এখন আমাদের একসাথে এগিয়ে যাওয়ার কথা। আমরা এখন চূড়ান্ত গণতন্ত্রের পথে এগিয়ে যাব। গণতন্ত্রের মালিকারা কিন্তু সরকারের, গণতন্ত্রের মালিকারা হচ্ছে জনগণের। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এটা বোধহয় মালিকের প্রতি যে প্রকৃত মালিক তাকে কিন্তু অবজ্ঞা করা, জনগণকে অবজ্ঞা করা। শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে কালাকানুনের বিরুদ্ধে এই যে দীর্ঘ লড়াই, এই নিরবচ্ছিন্ন লড়াইয়ে বিএনপি এবং সমমনা দলগুলোর যে প্রচেষ্টা, তাদের যে অবদান, এই অবদান কিন্তু খাটো করতে পারেন না। এই তাদের নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কত আত্মত্যাগ,
এখানে জনপ্রতিনিধি আছেন, এমপি আছেন, এখানে কাউন্সিলর আছেন, এখানে ছাত্র নেতা আছেন, এখানে অধিকারের অ্যাক্টিভিস্ট আছেন, এনজিও নেতারা আছেন, শ্রমিক নেতা আছেন, আমিনুল ইসলামের মতো কে জীবন দেয়, কিন্তু আপনারা এগুলোকে ভাবতেন বের করতে। আপনারা কোন পথে যেতে চান? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার চেষ্টা করছে, কি পার্টি যেটাকে, তো একই তো মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছে, এখন তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদেরকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। ওই পরিস্থিতি যদি আবার ফিরে আসে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবে, কারা কোন রাজনৈতিক দল করবে, এটা যদি নির্ধারণ করে দেয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে কি আর ইয়ে থাকবে? এটা কি দাম থাকবে? এর তো আর কোনো দাম থাকবে না। শেখ হাসিনাও এই কাজ করেছে। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে মানে ধমক দিতে চেষ্টা করাতে যে বিএনপি থেকে তাদের যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেন বিএনপিকে ভাঙে, এই কাজটাই তো 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থার করিয়েছে। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ, এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ, এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, হোসেন মোহাম্মদ এরশাদের মতো এবং শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতির যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এটা হতে দেওয়া যেতে পারে না। একটি নতুন আইন পাস করা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, যেখানে কারা পাস করেছেন, অধিকার নিয়ে যারা কাজ করেছেন, এই ধরনের প্রতিষ্ঠাকাল ছাত্র নেতারা যারা এই আন্দোলন, জুলাইয়ের আন্দোলন ছিলেন, আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কি করে এই আইনটি পাস করা। বন্ধুরা আমার, এই জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি, এখানে আপনার এজেন্সি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অস্পষ্ট ও বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে। এই আইনের 8-1 এবং 2 ধারায় বলা হয়েছে, জাতীয় সংহতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করা যে কোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা তো আপনার ডিজিটাল নিরাপত্তা আইনেরই তো একটা এক্সটেনশন বলে মনে হচ্ছে আমার কাছে। শেখ হাসিনা কণ্ঠরোধের যে প্রচেষ্টা করেছেন দীর্ঘ 15 বছর, এবং এর জন্য তিনি যে আইন প্রণয়ন করেছেন, কালা কানুন প্রণয়ন করেছেন, আমরা তো এটা তো এই সরকার একটি বিপ্লবের মাধ্যমে যে সরকার, তার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। এখানে জাতীয় সংহতির কি সংজ্ঞা হতে পারে? এখানে আপনার নিরাপত্তার কি সংজ্ঞা, ধর্মীয় মূল্যবোধের আপনারা কি সংজ্ঞা দিচ্ছেন? আর এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তৃত ক্ষমতা থাকে, তাহলে তো ব্যাপক অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপক অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যে মামলা, আপনার স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের দোষরদের মামলায় অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করেছে তাদেরও নাম আছে, তারা আইন শৃঙ্খলা বাহিনী, থানা, পুলিশ
সঠিকভাবে কাজ করছেন না, অথবা ওই দোসররা ভিতর থেকে নানা ধরনের কলকাঠি করছে, তাদের হাতেই যদি আপনার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এই আইনটি যদি তাদের হাতে থাকে, তাহলে তো এটা তো বিপজ্জনক, এটা তো আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। সুতরাং আওয়ামী লীগের তৈরি করা আইনের সাথে এই আইনের তো তেমন পার্থক্য থাকছে না, বরং বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণের অস্পষ্টতার কারণে আমরা মনে করি এই আইনের দ্বারা বাক স্বাধীনতা রুদ্ধ করার প্রচেষ্টায় কোনো ধরনের ত্রুটি হবে না। এই আইনের দ্বারাই সম্ভব অন্তর্রোধ করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে হয় তারা এটি করেছে, অথবা তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে প্রচেষ্টা নিয়েছেন বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার, সেই ধরনের আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা, তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা, এই নিয়ে জনগণের কিন্তু ব্যাপক সন্দেহ দেখা যাচ্ছে। এবং এই সরকারের যে জাতীয় এবং আন্তর্জাতিক ইমেজ, সেই ইমেজ ক্রমান্বয়ে আপনার ক্ষীণ হতে থাকবে যদি এই ধরনের প্রচেষ্টা একটার পর একটা। মানুষ অনেকেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসার পরে সংস্কারের কথা বলেছে। এর আগে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনকেও আমরা দেখেছি এই সংস্কার করবেন, সেই সংস্কার করবেন, কিছু করেছেন, নির্বাচন কমিশনে কিছু করেছেন, আরপিও সংশোধন করেছেন। আমরা এর মাধ্যমে কি দেখলাম? এর মাধ্যমে দেখলাম শেখ হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট 15 বছর দেশকে এক ধরনের একটা কি বলে যে নরকের মধ্যে পায়। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। 28 লক্ষ টাকা শেখ হাসিনা, তার পরিবার এবং তার দোসররা বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু তাকে যারা ক্ষমতায় নিয়ে এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, যার সম্পর্কে হাসিনা নিজেই বলেছে যে এরা হচ্ছে কি বলে আমার আন্দোলনের ফসল। সুতরাং ওই সংস্কারের রূপ তো আমরা দেখেছি, ওই সংস্কারের আমরা প্রক্রিয়া তো দেখেছি, ওই সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাসিনা লাইট মারলে কেউ কথা বলে